অন্ধকার পেরিয়ে আলোর সূচনা হতেই চোখ দিয়ে পানি বের হয়ে গেল। একটা মহিলাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। সামনে এগিয়ে গিয়ে মাকে ডাকলাম, কিন্তু তার কোনো সাড়া নেই। দ্রুত হাতের পালস চেক করে দেখলাম এখনও চলছে। আর দেরি করলাম না, কোলে নিয়ে দ্রুত ড্রয়িং রুমে এলাম। বাচ্চা, আমার মা এমন নিশ্চুপ হয়ে আছে কেন? বল তাড়াতাড়ি। ভাই, ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রেখেছি। ভালো করেছিস। ভাই, এবার তো আমাকে ছাড়ুন। হ্যাঁ রে, ছাড়বো। তা বলতো, কোন হাত দিয়ে তুই লিখিসনি? এই ডান হাত। ধারালো ছুরিটা দিয়ে জোরে কোপ মারার পর ওর হাতটা ভিন্ন হয়ে গেল। ওর মুখে কষ্টেপ। তাই এবার বল, কোন পা দিয়ে জানি লাথি মেরেছিস? এটা না, এটা। ক্যাচ ক্যাচ করে পা দুটো আলাদা করে দিলাম। ওর বুকে লিখে দিলাম, কিং ইজ ব্যাক, নাও ইট টাইম ইজ স্টার্ট মিশা। লেখা শেষ হলে ওর বুকে, নাকে, চোখে সব জায়গায় চাকু ঢুকিয়েছি। তখন মনে পড়ল আমার মায়ের কথা। দ্রুত তাকে নিয়ে গাড়িতে বসলাম। শিহাব, দ্রুত গাড়ি ড্রাইভ কর, বগুড়া যাব। শিহাব, দ্রুত চল। বস, ইনি কে? এটা আমার মা, মানে তোরও। তুই দ্রুত গাড়ি চালা। পকেট থেকে ফোনটা বের করে হুমায়রাকে ফোন দিলাম। কয়েকবার রিং হলো, ধরলো না। আবার দিলাম, এবার ধরলো। হ্যালো হুমায়রা। কি হয়েছে সারাদিন মনে থাকে না, শুধু রাতেই মনে পড়ে আমার কথা। এখন ফাজলামো রাখো, আমি আসছি। তোমার ডাক্তারি যত যন্ত্রপাতি আছে বের করে রাখো। কেন? আর এমন লাগছে কেন তোমার কণ্ঠ? হুমায়রা, তোমায় যা বলেছি তাই করো, দ্রুত। ফোন কেটে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কতদিন পর দেখলাম একদম শুকিয়ে গেছে। প্রায় 4 ঘন্টা পর বাড়িতে এলাম। আমি কলিং বেল বাজাবো, এমন সময় খুলে গেল। আমি কথা না বাড়িয়ে দ্রুত মাকে পাশের রুমে নিয়ে গেলাম। হুমায়রা, দেখো তো আমার মার কি হয়েছে, জ্ঞান নেই কেন ওনার? কি? এটা তোমার মা? হ্যাঁ হুমায়রা, এখন কথা কম বলে দ্রুত দেখো তুমি। হুমায়রা একবার চোখ আবার পালস চেক করে। একটু পর কই থেকে যেন স্লাইন নিয়ে এসে তা লাগিয়ে দিয়ে হাসি মুখে বলল, সমস্যা নেই জানা, উনি ঠিক আছে। তবে মনে হয় কোনো অন্ধকার বা আলো বাতাসহীন জায়গায় রাখা হয়েছিল, যার জন্য খাওয়া দাওয়া করলেও এমন হয়েছে। আর প্রচুর ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। হুমায়রা, বাড়িটা আবার পাল্টাতে হবে, দ্রুত সবকিছু গুছিয়ে নাও। কেন? এটা তো ভালো আছে। না হুমায়রা, তুমি যাও। আর মা কই? ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, ডাকতে হবে না বলে নিজে গিয়ে কোলে করে এনে গাড়িতে বসালাম। তারপর আমার নিজের মাকেও গাড়িতে বসালাম। একটু পর হুমায়রা এলো, কিন্তু আগেকার গাড়িটাকে আমি অন্য একটা সোলজার দিয়ে বহু দূর নিয়ে নষ্ট করে দিতে বলেছি। 2টা মা আর বউ আর শিহাবকে নিয়ে বেরিয়ে পড়লাম। একটু পর বিশাল এক বাড়িতে আসলাম। এটাই হলো আমার আসল বাড়ি, যা কেউই জানে না। হুমায়রাকে ভেতরে যেতে বলে আমিও মাকে কোলে নিলাম। একটাকে রেখে আবারও আরেকটাকে নিয়ে গেলাম। বাড়িটা পুরো 2 একর জমির উপরে। চারপাশে প্রচুর সোলজার দিয়ে গার্ড দিচ্ছে। আর তাছাড়াও উন্নত মানের যন্ত্রপাতি আছে, মেশিন গানও ফিট করা আছে। এসব ঠিকঠাক করে পরের দিনই চলে আসি ঢাকায়। পরের দিন ঢাকায় আসতে দিয়ার ফোন। বিরক্ত হয়ে রিসিভ করলাম। হ্যালো। তুমি কই? আমি তখন বাসায়। কেন, কি হয়েছে? তোমার কথা বাবাকে বলেছি, তুমি কি আজ আসবে? ঠিক আছে, আসবো। শালে, তোর বাপকে তো শুয়ে দিব আজ। ফোন করলাম শিহাবকে, তারপর যা যা করতে হবে তা বলে দিলাম। তো বিকেলবেলা দিয়াদের বাসায় গিয়ে তো আমি অবাক। পুরো বাড়িতেই সিকিউরিটি দিয়ে ভর্তি। খুব সাবধানে ভেতরে গেলাম। সবাই কেমন যেন আর চোখে তাকালো, কিন্তু কেউই কোনো বাধা দিল না। এখন আমি বসে আছি মিশার সামনে, আর দিয়ে গিয়েছে চার নাস্তা আনতে। তুমি কি জানো আমি কে? জি জি। এমন ভাব করছি যেন ওকে দেখে আমার ভয়ে হাঁটু কাঁপছে। আমার এমন অবস্থা দেখে মিশা হেসে দিল, আমি একটু হাসলাম। ইয়াং ম্যান, ভয় পেও না। আমি তোমাকে কিছু বলবো না। আমি চাই সবাই আমাকে দেখে ভয় পাক, কিন্তু তুমি আমার জামাই হবে। তোমাকেও আমার মতো হতে হবে, ভয়কেই জয় করতে হবে। আমি তোমাকে আমার জায়গাটা ছেড়ে দেব, কি নিবা? না না বস, আমি এসবের মধ্যে জড়াইতে চাই না। তবুও আপনি বললে আপনার মতো হব, তবে আপনার জায়গা আপনারই থাকবে। সাবাস, তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমাকে আমি আমার মেয়ের যোগ্য হিসাবে নির্বাচিত করলাম। আজ রাত 8টায় তোমাদের বিয়ে, আর রাত 12টায় তোমাদের ফ্লাইট আমেরিকায়। ওখানেই হানিমুন সেরে ফেলবা, আর না হলে প্লেনেই সারতে পারো, প্রাইভেট জেটে যাবে। বলে আমার কাঁধ চাপড়ে দিল। মানে, যৌতুক চাচ্ছ নাকি? আসলে আমার তো বাবা মা নেই। আপনি আমার বাবার মতো, আপনি যা বলবেন তাই হবে।
রাহাত, মন খারাপ করো না, আমি আছি। চলো বিয়ের সব কিছু রেডি করি। এখন রাত ঠিক 8টা বাজে, সব কিছু রেডি। একজন কাজী বিয়ে পড়াচ্ছে। আমাকে কবুল বলতে বলার সাথে সাথেই কাজী মাথা থুবড়ে পড়ে গেল, আর একটা গুলি ঠিক মিশার লাগতেই আসছিল, কিন্তু আমি দ্রুত মিশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। অমনি গুলিটা আমার বাঁ হাত ফুটো করে দিল। সাথে সাথে পুরো বিয়ের আসর গোলাগুলিতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু কেউ কাউকে দেখতে পেল না। শুধু শুধু হাওয়াতেই ফায়ার করতে লাগলো। মিশা মাটি থেকে উঠে অবাক হয়ে তাকালো আমার দিকে। ততক্ষণ আমি ভয়ে আর ব্যথায় নিচে শুয়ে পড়েছি। মিশা দ্রুত আমাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করলো। ভাবছেন তো কি হলো? আরে ভাই, এটাই তোমার প্ল্যান ছিল। আর গুলি হামলা করেছে আমার লোকরাই। আর আমি মিশাকে কেন বাঁচালাম? আরে ভাই, ওর বিশ্বাস অর্জনের জন্যই তো আমি এমনটা করলাম। হসপিটালের বেডে শুয়ে আছি, পাশে দিয়া আর আরেক পাশে মিশা। বাবা, তুমি আমাকে বাঁচাতে নিজেকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিলে কেন? আপনি আমার বাবা আর হবু শ্বশুরও। আপনাকে রক্ষা করা তো আমার দায়িত্ব। দেখলে বাবা, আমি ঠিক মানুষকে বেছে নিয়েছি। এটা কে করতে পারে? আর দিহান কই? আসলে বাবা, দিহান খুন হয়েছে, সাথে বাদশাও খুন হয়েছে। কি? তুই আমাকে আগে বলিসনি কেন? কে খুন করেছে? বাবা, কিং কিং আবার ফিরে এসেছে, আর ওই এসব করছে। আমার মনে হয় আজকের হামলাও ওই করেছে। দিয়া, তুমি বাইরে যাও, জামাইয়ের সাথে কথা আছে আমার। আমি থাকলে কি হবে? তুমি বাইরে যাও। দিয়া চলে গেল। রাহাত, আমি জানি তুমি কে। মানে? তুমি লন্ডনের একজন মাস্তান, তাই তো? আপনার কাছে কিছুই লুকাবো না। হ্যাঁ, সত্যি, আমি লন্ডনের একজন মাস্তান দলের লিডার ছিলাম। তুমি এখানে এসেছো কেন? আমি এখানে এসেছি কিংয়ের খোঁজে। যে কিং 4 বছর আগে মারা গিয়েছিল, তাকে আমি লন্ডনে দেখেছি। আর আপনি নাকি ওকে মেরেছেন, তাই আপনার সাহায্যের জন্য এসেছি আমি। কিং আমার প্রায় 400 কোটি টাকা লস খাইয়েছে, তাই ওকে আমি শেষ করে দিব। এই না হলে আমার জামাই। বলো প্ল্যান কি? তেমন কিছুই না। আর হ্যাঁ, খবর পেয়েছি দিয়া কিংকে সব খবর দিচ্ছে। আপনার আসার খবর ওই দিয়েছে। কিন্তু তুমি এগুলা জানলে কেমনে? বাবা, আমি লন্ডনের মাফিয়া লিডার। অনেক উন্নত প্রযুক্তি আছে আমার কাছে। আপনি কি প্রমাণ চান? হ্যাঁ হ্যাঁ, বলো। আপনার মেয়ে আপনাকে কেন দিহান আর বাদশার খুনের কথা বলেনি জানেন? জানলে আপনি আসতেন না তাই। আর আপনাকে সহ আমাকেও কিং মারবে। এখন কি করব? শুনুন, আগে দিয়াকে মেরে দিব, তারপর কিংকে পাকড়াও করব। হ্যাঁ, দিয়াকে মারা আমার কিছুই না, আর ও আমার মেয়েও না। এটাও আমি জানি, তাই তো আপনার সাথে বেইমানি করেছে। এক্ষুনি দিয়াকে শেষ করে দিই। আপনি বোকা কেন? এমন চাল চালবো, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তারপর সব বললাম মিশাকে। এটা আপনাদের না জানলেও চলবে। বাহ, দারুণ বুদ্ধি। তো দুজন মিলে রাজ করবো এই বাংলাদেশ, কি বলো? না না, আমি আবার ফিরে যাব লন্ডনে। বাংলাদেশ তো আপনারই থাকবে। এটা শুনে মিশা তো খুশিতে লাফাতে লাগলো। সত্যি? সত্যি। আর শুনুন, আমি শুনেছি কিং আপনার লোকদেরকে কিনে নিয়েছে, তাই কারো উপরে কিন্তু বিশ্বাস না করে ভালো। তো কি করবো এখন? সুস্থ হই। আমার লোকজন দেশে আসলে কিংয়ের খেল খতম করে দিব। 10টা দিন হসপিটাল থেকে মিশাকে নিয়ে নির্জন জায়গায় আসলাম। শিহাবকে প্ল্যান বুঝিয়ে দিচ্ছি। এমন সময় পেছন থেকে দিয়া হাততালি দিয়ে বলল, বাহ, তুই তো খুব ড্রামাবাজ। নিজেই কিং হয়ে রাহাত সজীব বাবাকে বলল। আমি তো রাহাত কিং হব কেন? আমি জানি কিং তুই, রাহাত নয়। বল, আমার রাহাত কই? আমি অট্ট হাসি দিয়ে বললাম, তো রাহাতকে তুই পাবি, কিন্তু ছোট্ট একটা কাজ করতে হবে। পারবি? রাহাতকে পেতে হলে আমি সব করব, তুই বল। তুই তোর বাপকে খুন করবি, পারবি এটা করতে? পারবো, তবু আমার রাহাতকে চাই। নিজের বাপকে মারতে পারবি? শোনো, বাপ হয়েছে তো কি হয়েছে, আমি আমার রাহাতকে চাই। আজ রাতেই এই মিশার শেষ দিন। এমন সময় মিশা আড়াল থেকে বের হয়ে বলল, জামাই, ফাটিয়ে দিয়েছে তো। মা, তুই রাহাতের জন্য আমাকে মারবি? রাহাত তুলে নিয়ে এসো। বর্তমানে সামনে দিয়াকে বেঁধে রাখা হয়েছে, আর ওর মুখের মধ্যে কষ্টেপ দিয়ে আটকে দিয়েছি। ওর কানের কাছে গিয়ে আস্তে আস্তে বললাম, তুই আমাকে ধোকা দিয়েছিলি তাই না? এবার তোকেও আমি ধোকা দিলাম। কত বড় সাহস আমাকে মারবে? জামাই, বুঝিয়ে দাও আমি কে। বলে মিশা চলে গেল। আমি আমার পুরুষত্বর উপরে খাটালাম।
তারপর ওর যৌনাঙ্গে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একদম থেতলে বানিয়ে দিলাম। মুখ থেকে কস্টেপটা খুলে ওর জিব্রা গোড়া থেকে কেটে দিলাম। দুটো স্তনই গোড়া কেটে দিলাম। শেষে যখন নিস্তেজ হয়ে যাবে ওর দেহ, তার আগেই পুরো শরীর জুড়ে চাকু ঢুকিয়ে ঢুকিয়ে ফুটো করে দিলাম। শেষে ধর থেকে মাথাটাকে নামিয়ে দিলাম। এমনই হওয়া উচিত বিশ্বাসঘাতকদের শাস্তি। এমনই হওয়া উচিত। এমনই সময় পেছন থেকে কিছু একটা এসে ডান হাতে লাগলো। পেছনে ফিরে দেখি মিশা। খুব অ্যাক্টিং পারিস তুই কিং। আসলে তুই আর হাজার একটা। বাহ ভাই বাহ, মানতে হবে তুই বড় মাপের অভিনেতা। কি বলছেন এসব? আমি আরে পাগলা, আমি তো চালাকি বুঝিনি, কিন্তু তোকে সন্দেহ হয়েছিল কেন জানিস? তোর শরীরে আমি চিপ লাগিয়েছিলাম। এই 10 দিনে তুই যা বলেছিস সবই শুনেছি। আবার হয়তো ভাবছিস তুই আমার এই মেয়েকে ধোঁকা দিয়ে মারলি, কিছু বললাম না কেন? আর এটা তো সিম্পল, ও আমাকে মারতে চেয়েছিল। বাহ, তোর তো দেখি খুব বুদ্ধি হয়েছে রে। বলতেই আরও একটা গুলি ডান বুকে লাগলো। ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। অতিরিক্ত রক্ত পড়ে চোখটা বন্ধ হয়ে এলো। ডান হাতের তালুতে প্রচুর জোরে কামড় দিয়ে চোখ খুলে রাখলাম। মিশার পায়ে হাত চলে গেল। হ্যাঁ রে, হয়েছে, সব তোর দেখে শেখা। আর শোন, পা ধরে লাভ নেই, আমি তোকে ক্ষমা করবো না রে। এখন যা, উপরে যা। আবারও গুলি করতে যাবে, অমনি ওর পা ধরে জোরে টান মারলাম। তাল সামলাতে না পেরে পড়ে গেল। সাথে ওর হাত থেকে পিস্তলটা পড়ে গেল। আমি রহস্যময় হাসি দিয়ে গুলি থেকে সমস্ত বুলেট বের করে নিলাম। চল, এবার হ্যান্ড টু হ্যান্ড ফাইট হোক। চল, হয়ে যাক। মিশে একের পরে কিক মারতে লাগলো। আমি সেগুলো কভার করতে হিমশিম খেয়ে গেলাম। এদিকে রক্ত বের হচ্ছে প্রচুর। হঠাৎ একটা লাথি বাম হাতের ক্ষতস্থানে লেগে গেল। মুখ কালো হয়ে গিয়েছে, তবুও নিজেকে ঠিক করে পকেট থেকে ছোট্ট মাপের 2 ইঞ্চি বার্মিস চাকু বের করে হাতে নিলাম। তারপর বুলেটের মতো দৌড়ে মিশার হাত পায়ে বসাতে লাগলাম, একদম তামিল মুভির মতো, যেটা নায়ক ছিল আল্লু অর্জুন। যাই হোক, মিশার ক্ষতস্থানগুলো ছোট হলেও প্রচুর পরিমাণে ইনজুরি হতে লাগলো। আর মিশা কুপকাত হয়ে বসে রইল। পাশ থেকে পিস্তলটা রিলোড করে ওর সামনে বসলাম। কি পাগলা, তুই আমাকে মারবি? তোর মা আমার হাতে বন্দি, কোথায় আছে আমি ছাড়া কেউ জানে না। তুই তো দেখি বোকা রে। আরে, ভাষাকে মেরেই তো আমার মাকে নিজের কাছে নিয়ে গেছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? থাক না রে ওসব, এখন যা, উপরে যা তুই। বল না রে, কিভাবে তুই বাদশাহীর খবর পেলি? আরে, সব জানবি কেন? এত শখ তোর? এটা না জানলে আমি মরেও শান্তি পাবো না রে। কোনো কথা না বলে ম্যাগজিনের সব কটা বুলেট ওর কপালে ঢুকিয়ে দিলাম। এতক্ষণে রক্ত বের হয়ে গিয়েছে, ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসছে। হয়তো মারা যাব। হুমায়রার মুখটা ভেসে উঠল চোখের সামনে। চোখটা বন্ধ করার আগেই দেখলাম কেউ একজন দৌড়ে আসছে। তারপর কিছু মনে নেই। এদিকে পুরো 1 সপ্তাহ হয়ে গেল। আমার খবর না পেয়ে হুমায়রাকে যে নাম্বারটা দিয়ে আসছিলাম ওই নাম্বারে ফোন দিল। 4 মাস পর আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। পাশে একজন বয়স্ক মহিলা, বয়স আনুমানিক 70 হবে। মা? হ্যাঁ, এটা আমার মা। বাবা, তোর জ্ঞান ফিরেছে? হ্যাঁ মা, তুমিও ঠিক আছো তো? বাবারে, কেমনে ঠিক থাকি বল? কতদিন দেখিনি তো, আজ খুশি রে বাপ তোকে দেখে। আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমার মা কপালে চুমু দিয়ে নিজের শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলোকে মুছে দিল আর মুচকি একটা হাসি দিল। এমন সময় শিহাব রুমে এলো। ভাই, তুমি ঠিক আছো? জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম। পাগল একটা। দেখেছো মা, ভাইয়া কি বলছে? ও সুস্থ হোক, ওকে আমি কান মরে দিব। আমার ছোট ছেলেকে পাগল বলে। এমন সময় আমার আরও একটা মা এলো। এসেই আমার কানটাকে মলে দিয়ে, এই হতচ্ছাড়া, নিজের কি অবস্থা করেছিস দেখেছিস? আমাকে কাঁদিয়ে মজা পাস তুই? মা আর হবে না, এখন থেকে তোমাদের সাথেই থাকবো। আর সেই কিং জেগে উঠবে না আমার। তোকে আর ওমন হতে দিলে তো? ঠিক বলেছ, একে আমরা দুজন মিলে সোজা করব। দুজন না বেআইন, বলুন 3 জন। তা সেই তৃতীয় ব্যক্তি কই? মনে হয় অভিমান করেছে। চলো ওকে পাঠিয়ে দেই। মা ছোট মা বের হয়ে গেল। আমার চোখ দরজার দিকে। একটু পর বেবি পাম্প নিয়ে একটা মেয়ে এগিয়ে এলো।
হ্যাঁ, এটা আমার হুমায়রা। হুমায়রা এসে ঠাস করে চর বসিয়ে দিল, তারপর জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর আস্তে আস্তে আমার হাতটা তার পেটে নিয়ে গেল। এর কথা কি তোমার ভাবতে হবে না বলো? চুপ। জানো, তুমি আসার পরের দিনই বমি করতে থাকি। বডিগার্ডদের সাহায্যে হসপিটালে গিয়ে চেক আপ করিয়ে জানতে পারি আমি মা হতে চলেছি। এটা তো তোমাকে জানানোর জন্য ফোন দিলাম, বন্ধ তোমার ফোন। এভাবে 7টা দিন দিয়েছি, পরে তোমার দেওয়া নাম্বারে ফোন দিয়ে জানতে পারি তুমি এখানে। এক প্রকার ছুটতে এসেছি আমি। আজ আমার অন্তঃসত্ত্বার 6 মাস হলো। কই আমার স্বামী আমার পাশে থাকবে তা নয়, মহারাজ এখানে শুয়ে আছে আর তার সেবা আমার করতে হচ্ছে। কই সে আমার জন্য টেনশন করবে তা নয়, তার জন্য আমাকে টেনশন করতে হচ্ছে। অনেক বড় ব্যাপার। আচ্ছা, এখন কি করবে সেটা বলো। হুমায়রা কিছু না বলে কেবিনের দরজা বন্ধ করে দিয়ে এসে আমার পাশে শুয়ে পড়ল। তেমন কিছু না সাহেব, অনেকদিন নিশ্চিন্তে ঘুমাতে পারিনি, তাই এখন আমার জীবন্ত কোলবালিশকে জড়িয়ে ধরে সারাদিন ঘুমাবো, কোনো কথা শুনবো না। কিন্তু আমার যে ব্যথা আছে। থাকে থাকুক, তবু ঘুমাবো, ওসব শুনবো না। বলে চোখটা বন্ধ করে নিল। আমিও ওর মুখের দিকে তাকিয়ে আছি। কি সুন্দর আমার মায়াবতী। নিজের অজান্তে ওর কপালে ভালোবাসার পরশ দিয়ে জড়িয়ে ধরলাম। চোখ বন্ধ করার আগেই দেখছি হুমায়রা ঠোঁটের কোণে হাসি। আহ, কি সেই মিষ্টি হাসি। সমাপ্ত। আশা করি এই গল্পটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, এবং এরকম আরও ইন্টারেস্টিং এবং সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।